এখনকার আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। চলুন প্রথমে চলে যাই শিরোনামে। লাদাখ সীমান্তে গোলাবারুদ ও সেনাবোঝাই শত শত গাড়ি পাঠাচ্ছে চীন, চলছে যুদ্ধের প্রস্তুতি। ভারত চীন সংঘাত, ব্রহ্মস্ত্র মিসাইল ব্যবহারের গ্রিন সিগন্যাল পেল ভারত। গালওয়ানে আবার ভারতের সাথে বৈঠক, অবস্থানে অনড় চীন। উত্তপ্ত বাক্য বিনিময়ে ব্যর্থ হয়ে গেল ভারত চীন বৈঠক, আবারও চরম উত্তেজনা। একটি টেলিফোনের পর ভারত চীন সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে নতুন মোড়। এবং সর্বশেষ থাকছে এই যুদ্ধবিরোধের মধ্যেই বিশাল একটি সুখবর পেল ভারত। এই ছিল শিরোনামে। এবার চলে যায় বিস্তারিত সংবাদে। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করার জন্য এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করার জন্য। ভিডিওতে কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না খবর সম্পর্কে। উত্তেজনা কমেনি ভারত চীন সীমান্তে। লাদাখ সীমান্তে এবার শত শত সামরিক গাড়ি মোতায়েন করেছে চীন। সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আগে গোলাবারুদ ও সেনাবোঝাই এসব গাড়ি লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল সীমানার কাছে গালওয়ান নদী উপত্যকায় আনা হয়। স্যাটেলাইট চিত্রে সশস্ত্র সামরিক গাড়ি মোতায়েনের এসব দৃশ্য উঠে এসেছে। সোমবার রাতে গালওয়ান ভ্যালিতেই দুপক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ভারতের 23 জন নিহত হন। ভারতীয় সেনাবাহিনীর মতে চীন সেনাবাহিনীর অন্তত 45 জন নিহত হয়েছে। চীন দাবি করেছে ভারতীয় সেনারা প্রথমে এলসির সীমানা লঙ্ঘন করেছিল, কিন্তু ভারতীয় কর্মকর্তারা জানিয়েছে সংঘর্ষ নিয়ে মিথ্যা বলেছে বেইজিং। প্রমাণ হিসেবে স্যাটেলাইটের ইমেজকে উপস্থাপন করেছে তারা। সংঘর্ষের আগে ও পরে পুরো উপত্যকার সব ছবি প্ল্যানেট ল্যাবের স্যাটেলাইটে ইমেজে ধরা পড়েছে। মঙ্গলবার সংঘর্ষস্থলের স্যাটেলাইটে ছবি প্রকাশ করা হয়। ধারণ করা হয় ছবিতে দেখা যাচ্ছে ভারতের গালওয়ান নদী উপত্যকা বরাবর সারি সারি মোতায়েন করা চীনা সেনাবাহিনীর বেশ কয়েকটি সামরিক ট্রাক। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে সংঘর্ষের আগে অন্তত 200 সশস্ত্র গাড়ি মোতায়েন করা হয়। এছাড়া বেশ কয়েকটি সেনা তাঁবু টানানো হয়। সংঘর্ষের পর উপত্যকা থেকে এগুলো সরানো হয়নি। গালওয়ান নদী বা গালওয়ান নদী উপত্যকা চীনের সীমানা রেখার পশ্চিমে ও আকসাই চীনের ভারতীয় অংশে অবস্থিত। 1960 সালে এই উপত্যকার পশ্চিম সীমা শায়ক নদী উপত্যকা সংলগ্ন পার্বত্য অঞ্চলে পর্যন্ত দাবি করেছিল চীন। ফলে 1962 সালে দুই দেশের মধ্যে অচল অবস্থা। এর কয়েক মাসের পরেই ভারত ও চীনের যুদ্ধ বেঁধে যায়। চীনের সঙ্গে বেড়ে চলেছে ভারতের সংঘাত। এর মধ্যে বিমান থেকে নিরপেক্ষযোগ্য ব্রহ্মস্ত্র মিসাইলকে যুদ্ধে ব্যবহারের জন্য সবুজ সংকেত দিয়েছে ভারত সরকার। এর ফলে নিরাপদ দূরত্ব থেকে চীনা সামরিক ঘাঁটি বা বিমান গুড়িয়ে দিতে পারবে ভারতীয় বিমান বাহিনী। চলতি বছরের শুরুতেই ভারতীয় অত্যাধুনিক সুখোই 30 যুদ্ধ বিমানে ব্রহ্মস্ত্র ক্ষেপণাস্ত্রের সফল সংযোজন ঘটানো হয়। মিসাইলটির নির্মাতা জানিয়েছেন সমস্ত পরীক্ষা নিরীক্ষা শেষ হয়ে গিয়েছে। এবার সরাসরি যুদ্ধে মিসাইলটিকে ব্যবহার করতে পারবে ভারত বিমান বাহিনী। লাদাখ সীমান্তে সংঘর্ষের প্রেক্ষিতে ব্রহ্মস্ত্রকে সামরিক অভিযানে অংশ নেওয়ার সবুজ সংকেত দেওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। রাশিয়া ও ভারতের যৌথ উদ্যোগে তৈরি এই মিসাইলগুলোর মাধ্যমে চীন ও পাকিস্তানকে একসঙ্গে টেক্কা দেওয়া সম্ভব। গত ডিসেম্বর মাসে অত্যাধুনিক SU-30 MKI বা সুখোই যুদ্ধবিমান থেকে একটি ব্রহ্মস্ত্র মিসাইল ছোড়া হয়। পশ্চিমবঙ্গের কলাইকুণ্ডা বিমান বাহিনী ঘাঁটি থেকে মিসাইলটি নিয়ে পাড়ি দেয় সুখোই বিমানটি। তারপর উড়িষ্যা উপকূলের কাছে সমুদ্রের উপর মাঝ আকাশে নির্ধারিত লক্ষ্যের দিকে ছোড়া হয় মিসাইলটি। পরে পরীক্ষা সফল হয়। 2.5 টন ওজনের ওই মিসাইলটি 300 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম। ফলে লাদাখ ও অরুণাচল প্রদেশে সহজেই চীনা ঘাঁটিগুলোকে নিশানা করা সম্ভব হবে। সোমবার রাতে সংঘর্ষের পরে সেনা সরানো নিয়ে মঙ্গলবার গালওয়ান উপত্যকায় বৈঠকে বসেছিল ভারত চীন, কিন্তু তাতে কোনো সমাধান হয়নি। বৃহস্পতিবার সেখানে আবারও সেনাবাহিনীর মেজর জেনারেল পর্যায়ের বৈঠক বসল দুই দেশ। গালওয়ানে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে যে জায়গায় দুই দেশের সেনার সংঘর্ষ হয়েছিল সেই এলাকাতেই বৈঠক চলেছে বলে সেনা সূত্রে জানা গেছে। তবে উত্তেজনা প্রশমন করতে ও সেনা সরাতে কোনো পক্ষই ঐক্যমতে আসতে পারেনি বলে সূত্র জানিয়েছে। সোমবার রাতে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত চীন সেনার মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। ভারতের পক্ষে এক কর্নেল সহ 23 জন সেনা সদস্য নিহত হন। চীনেরও 5 জন সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। এই সংঘর্ষের আগে থেকেই দুদেশের মধ্যে সামরিক পর্যায়ের আলোচনা চলছিল।
সোমবার সংঘর্ষের দিনও এক প্রস্থ আলোচনা হয়েছিল, কিন্তু তারপর সংঘর্ষের জেরে প্রাথমিকভাবে আলোচনা স্থগিত করতে হয়েছিল। তবে বুধবার দুপুরের পর কিছুটা জোট খোলে। বিকেলের দিকে আলোচনা বসেন দুপক্ষের মেজর জেনারেল পর্যায়ের সেনা অফিসাররা, কিন্তু বুধবার কোনো সমাধান হয়নি। এরপর বৃহস্পতিবার সকাল 10:30 থেকে আবারও বৈঠক চলছে। ভারতের দাবি, ভারতের দিকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কয়েক কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীন সেনা। সেই সেনাবাহিনী সরিয়ে নেওয়ার জন্যই দুই পক্ষের মধ্যে দর কষাকষি চলেছে বলে সেনা সূত্রে খবরে মিলেছে। গালওয়ানের পরিস্থিতি নিয়ে বুধবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে কথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। চীনের এই আগ্রাসন পূর্ব পরিকল্পিত বলেও ওয়াং ইকে অভিযোগ জানিয়েছেন তিনি, কিন্তু তারপরেও এসব অবধি উত্তেজনার প্রশমনের বিষয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি কোনো পক্ষ। উত্তপ্ত বাক্য বিনিময়ে ব্যর্থ হয়ে গেল ভারত চীন বৈঠক, আবারও চরম উত্তেজনা, আবার আলোচনা হবে। এর মধ্যেই বায়ুসেনা, নৌসেনা এবং স্থল বাহিনীর সমস্ত সেনাকে পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে বলেছে ভারত। সেনা সূত্রে জানা গিয়েছে, ভারত ও চীনের প্রতিটি সীমান্তে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। নিয়ন্ত্রণ রেখার খুব কাছে আরও বেশি সেনা নিয়োগ করা হয়েছে। সকলকেই অতি সতর্ক থাকতে বলা হয়েছে। শুধু তাই নয়, সূত্র জানাচ্ছে বায়ুসেনাও প্রয়োজনীয় জিনিসপত্র সীমান্তের কাছাকাছি নিয়ে গিয়েছে, যাতে যে কোনো প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। অন্যদিকে ভারতের নৌসেনা প্রশান্ত মহাসাগরের অঞ্চলে টহল বাড়িয়েছে। তারাও যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে। সোমবার রাতে লাদাখের ঘটনার পরে ভারত বা চীন কোনো দেশই সরাসরি যুদ্ধের কথা বলেনি, কিন্তু দুদেশের বিবৃতিতে উত্তেজনা পারদ ছড়াচ্ছে যথেষ্ট। তারই মধ্যে বুধবার লাদাখে ভারত ও চীন সেনার ফ্ল্যাগ বৈঠক ভেস্তে গিয়েছে। বৃহস্পতিবার ফের যে মেজর জেনারেল স্তরের বৈঠক হওয়ার কথা পেট্রোলিং পয়েন্ট 14-তে। এখানেই সোমবার রাতে প্রায় আধা ঘন্টা ধরে ভারত ও চীনের সৈন্য সংঘাতে জড়িয়ে পড়ে, যার জেরে ভারতের অন্তত 23 সেনা নিহত হয়, তার মধ্যে একজন অফিসার। চীনেরও বেশ কয়েকজন সেনা নিহত হয়েছেন বলে সূত্রের খবর, যদিও সরকারিভাবে চীন এখনও কিছুই জানায়নি। সোমবার রাতে ঘটনা ঘটার পর মঙ্গলবার এই ঘটনাস্থলে বৈঠকে বসেছিলেন ভারত ও চীনের অফিসাররা। দুই পক্ষ থেকেই অপরের দিকে আঙ্গুল তোলে। স্থির হয় বৈঠকে মূলত দুটি বিষয় নিয়ে আলোচনা হবে। এর আগে গত শনিবার কোনো কোর কমান্ডার স্তরের বৈঠকেও এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছিল। আলোচনার প্রথম বিষয় উত্তেজনা প্রশমন করা এবং 2 স্থিতাবস্থা রক্ষা করা। স্থিতাবস্থা রক্ষা করার অর্থে আসল নিয়ন্ত্রণ রেখা মেনে দুই পক্ষই সরে যাবে, অর্থাৎ বর্তমান অবস্থা থেকে দুই পক্ষকেই পিছু হটতে হবে। বুধবারের বৈঠকে এই বিষয়ে ঐক্যমত্য পৌঁছাতে পারেনি কোনো পক্ষই, বরং উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। বৃহস্পতিবার আবার বৈঠকে একই আলোচনা হয়েছে, কিন্তু কোনো ফল মেলেনি। পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে টেলিফোনে আলাপের পর ভারত চীন সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের নতুন মোড়। দুই পক্ষই যত দ্রুত সম্ভব উত্তেজনা প্রশমনে সম্মতি প্রকাশ করেছে। বুধবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্কর গালওয়ান উপত্যকায় ঘটনাগুলোকে সুষ্ঠুভাবে মোকাবেলা এবং সীমান্তে শান্তি বজায় রাখতে রাজি হয়েছেন। সোমবার রাতে দুই দেশের মধ্যে সহিংস অন্তত 23 জন ভারতীয় সেনা নিহত হয়। চীনা হতাহতের সংখ্যা নিশ্চিত না করলেও ভারতের দাবি, প্রতিপক্ষের অন্তত 43 সেনা হতাহত হয়েছে। কয়েক দশকের মধ্যে দুই পারমাণবিক শক্তিধর দেশ এই প্রথম রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হলো। এই পরিস্থিতি আরও নাজুক হওয়ার আগেই সীমান্তে শান্তি ফেরানোর চেষ্টা শুরু হয়েছে। চীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মন্ত্রী ওয়াং সহিংসতার ঘটনায় ভারতকে পূর্ণ তদন্ত করে দোষীদের সাজা দেওয়ার দাবি জানিয়েছে। পাশাপাশি আবারও এমন ঘটনা এড়াতে উস্কানিমূলক সব ধরনের কর্মকাণ্ড বন্ধেরও আহ্বান জানিয়েছেন তিনি। বেজিংয়ের দাবি, জয়শঙ্কর বলেছেন, শান্তিপূর্ণভাবে আলোচনা চলবেই এবং সমস্যার সমাধান উত্তেজনা প্রশমনে আগ্রহী ভারত। বিশাল একটি সুখবর পেল ভারত। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে দেশটি। এর পাশাপাশি সদস্যপদ পেয়েছে মেক্সিকো, আয়ারল্যান্ড ও নরওয়ে। এনডিটিভির জানায়, বুধবার 193 সদস্যের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভারত 184টি ভোট পেয়ে নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটে বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যপদ লাভের জন্য বিশ্ব সম্প্রদায়ের কাছ থেকে যে ব্যাপক সমর্থন মিলেছে সেজন্য আমি কৃতজ্ঞ। ভারত বিশ্বব্যাপী শান্তি, সুরক্ষা, স্থিতিশীলতা ও ন্যায় বিচার প্রচারের লক্ষ্যে সকল সদস্য রাষ্ট্রের সঙ্গে একসঙ্গে কাজ করবে।
ভারতের আগে 1950 থেকে 51, 67 থেকে 68, 72 থেকে 73, 77 থেকে 78, 84 থেকে 85, 91 থেকে 92, 2011 থেকে 2012 সালে নিরাপদ পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল।